আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি তাহসিনা তাসনিম মায়ামি, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল, একেএমএস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ভূগোল ও পরিবেশ ক্লাস নিয়ে আমি লাইভে এসেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। গত ক্লাসে আমি তোমাদেরকে শিলা ও খনিজ সম্পর্কে পড়িয়েছিলাম। আশা করি সবাই বই থেকে এটা আবার পড়েছো, সবার মনে আছে বা শিখেছো। আজকে আমরা এই শিলা ও খনিজ দ্বারা যে আমাদের পৃথিবী গঠিত হয়, পৃথিবীর প্রত্যেকটা অংশের কোনো না কোনো শিলা দ্বারা গঠিত, আমরা এটা শিখেছিলাম। এখন এই যে পৃথিবী যে গঠন প্রক্রিয়া, এই ভূ প্রক্রিয়াগুলো কিভাবে হয়, কিভাবে পরিবর্তিত হয়, এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ভূ আলোড়নের পরিবর্তন প্রক্রিয়া। প্রথমে আমরা আসব ভূ প্রক্রিয়াতে। ভূপৃষ্ঠ যেমন পৃথিবীর কোনো কিছুই স্থিতিশীল নয়, সব কিছুই যেমন পরিবর্তন হয়, আমাদের ভূপৃষ্ঠের যে গঠন প্রণালী আছে, এই ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল, বিভিন্নভাবে এটা পরিবর্তিত হয়। আর এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যেমন যেসব আমি এখানে লিখেছি, যে কার্যাবলীর কারণে প্রাকৃতিক ভূমিরূপ পরিবর্তন সাধিত হয় তাকে ভূপ্রক্রিয়া বলে। লেখা স্পষ্ট কতদূর আসছে আমি জানি না, আমি এই জন্য বলে দিচ্ছি। যে কার্যাবলীর কারণে প্রাকৃতিক ভূমিরূপ পরিবর্তন সাধিত হয়, প্রাকৃতিক যে ভূমিরূপগুলো আছে, আমরা পাহাড়, পর্বত, সমতল ভূমি, মালভূমি, আগ্নেয়গিরি, বিভিন্ন রকম আমরা প্রাকৃতিক ভূমিরূপগুলো দেখতে পারি। এগুলা নানা রকম কার্যাবলীর মাধ্যমে, জৈবিক, রাসায়নিক, যান্ত্রিক কার্যাবলীর মাধ্যমে পরিবর্তিত হয়। এই পরিবর্তন যে সাধিত হয়, যেসব প্রক্রিয়া সাধিত হয়, যেসব সাংগঠক এগুলাকে পরিবর্তন করে এবং শেষে এগুলো পরিবর্তন সাধিত হয়, সে তাকে ভূপ্রক্রিয়া বলে। অর্থাৎ পৃথিবী যে প্রক্রিয়াকরণ, ভূপ্রক্রিয়া বলে। তাহলে ভূপ্রক্রিয়া যদি সংজ্ঞা আসে তাহলে আমরা এটা দিতে পারবো। এই ভূপ্রক্রিয়া প্রধানত দুই ভাবে হয়। একটা হচ্ছে, দেখো আমি এখানে লিখেছি, একটা ফ্লো চার্টের মতন আমরা দেখতে পারতেছি, সেটা হচ্ছে ভূপ্রক্রিয়াগুলা বিভিন্ন সাংগঠকের সাহায্যে হয়। সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। প্রথমে দেখি আমরা কয় প্রক্রিয়ায় হয়। প্রধানত এই দুইটা প্রক্রিয়ায় হয়, ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন। একটা হচ্ছে ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন। ধীর পরিবর্তনটা হচ্ছে বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির সহায়তায় বা প্রাকৃতিক শক্তির সহায়কে যান্ত্রিক প্রক্রিয়ায় যে পরিবর্তনগুলো হয়, তোমরা তোমাদের বই এটা পাবে, আলোচনা করা আছে ছোট পরিসরে। বিভিন্ন প্রকার প্রাকৃতিক সংগঠক, যেমন আমি গত ক্লাসে যখন আমরা রূপান্তরিত শিলা পড়িয়েছিলাম তখন কিন্তু আমি কথাটা বলেছিলাম যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা বিভিন্ন প্রকার যান্ত্রিক শক্তি হচ্ছে, যেমন হচ্ছে বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, এইসবের মাধ্যমে কি হয়, রূপান্তর হয়ে অন্য শিলায় পরিবর্তিত হয়, তখন তাকে রূপান্তরিত শিলা বলে, ক্ষয়প্রাপ্ত হয়ে। ঠিক এই প্রভাবগুলো দ্বারাই বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, হিমবাহ, এগুলা দ্বারা যখন পরিবর্তন সাধিত হয়। এখন আমরা দেখো সূর্যের তাপ, বায়ু প্রবাহ, হিমবাহ, এগুলো দিয়ে একদিনে কখনো হুট করে, যে সকালে আমি এক ধরনের ভূপ্রক্রিয়া দেখলাম, একটা বড় পাহাড় ছিল, একটা পর্বত সমূহ ছিল বা একটা মালভূমি ছিল, আমি হয়তো বা রাত্রে এসে বা পরের দিন এসে দেখলাম যে এটা একটা সমতল ভূমিতে পরিণত হয়ে গিয়েছে, হ্যাঁ, কিংবা পাহাড়টা বাবাটা ছোট হয়ে গিয়েছে, এমন কিন্তু হয় না, হুট করে হয় না। এগুলা শত শত হাজার হাজার বছর এইসব সূর্যের তাপ, বায়ু প্রবাহের কারণে ওইগুলোর যে উপরের যে শিলারাশিগুলো আছে সেগুলো ভঙ্গুর হয়ে যায়, নরম হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। তারপরে দেখা যায় এই ভঙ্গুর শিলারাশিগুলা বায়ু প্রবাহ দ্বারা বা বৃষ্টির পানি দ্বারা এগুলা প্রবাহিত হয় বা উড়ে যায়, গিয়ে অন্য কোথাও জমা হয়, সেখানে আবার অন্য আরেকটা ভূমিরূপ সৃষ্টি করে এবং আরেক জায়গায় ক্ষয়ীভবন হয়। এটা আমরা পরে আসছি। তো এই ধরনের প্রক্রিয়া হচ্ছে ধীর পরিবর্তন হয়। এই ধরনের প্রক্রিয়ায় যে কোনো ভূপ্রকৃতির ধীর পরিবর্তন হয়। এই পরিবর্তনটা শত শত কিংবা হাজার হাজার বছর পরে আমরা দেখতে পারি, এবং এটা কোনো ছোট্ট জায়গা না, এটা একটা বৃহৎ এলাকা বা বৃহৎ অঞ্চল নিয়ে বা বৃহৎ একটা ভূপ্রকৃতির পরিবর্তন হয়।
তাহলে আমরা কি বুঝতে পারলাম? ধীর পরিবর্তনটা হচ্ছে বিভিন্ন প্রকার প্রকৃতি শক্তির উপায়ে, যেটা যান্ত্রিক উপায়ে কি হয়, সূর্যের তাপ, বায়ু প্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত ইত্যাদি শক্তির প্রভাবে যখন ভূপৃষ্ঠের খুব ধীরে এবং বৃহৎ এলাকা জুড়ে যে পরিবর্তন হয় সেটা হচ্ছে ধীর পরিবর্তন। এরপরে আসি আমরা আকস্মিক পরিবর্তন। আরেকটা আছে আকস্মিক পরিবর্তনটা, একটু যেটা বলতেছিলাম যে আমি সকালে দেখলাম একরকম ভূমিরূপ, বিকালের সময় আরেক রকম ভূমিরূপ দেখতে পারি। হ্যাঁ, এই চেঞ্জটা আমরা, এই পরিবর্তনটা আমরা দেখতে পারি কোন জায়গায়? আকস্মিক পরিবর্তনের সময়। ফ্লোচার্টে দেখো আকস্মিক পরিবর্তন আমি কি লিখেছি? ভূ আলোড়ন, আগ্নেয়গিরি, ভূমিকম্প। আচ্ছা, তোমরা যদি আমার লেখা না বুঝো আরেকটা কাজ করতে পারো, এটা হচ্ছে বইয়ের 52 পৃষ্ঠায়, বইয়ের 52 পৃষ্ঠায় সেম এই ফ্লোচার্টটা দেওয়া আছে। তোমরা যারা লাইভ দেখছো ভূগোলের স্টুডেন্ট, তারা এই বইটা নিয়ে বসতে পারো, তাহলে হয়তো বা লেখাগুলো দেখতে সুবিধা হবে তোমাদের জন্য। তো ভূ আলোড়ন, আকস্মিক পরিবর্তন দিয়েছি আমি ভূমিকম্প, আগ্নেয়গিরি। ভূ আলোড়নটা নিয়ে আমরা পরে, এই টপিকটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। ভূমিকম্প, আগ্নেয়গিরি। ভূমিকম্প কখনো পূর্বাভাস দিয়ে হয় না। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন হয়, আগ্নেয়গিরিতে সম্পর্কে আমরা আলোচনা করব একটু। তো এই দুটা জিনিস কখনোই আমাদেরকে বলে কয়ে আসতেছে না, এগুলো হঠাৎ করে হয়ে যায়, আমরা কোনো পূর্বাভাস পাই না, বা খুব 2 দিন 4 দিন 1000 বছর সময় নিয়েও হয় না, হুট করে হয় কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত। সাধারণত ভূমিকম্প কয়েক সেকেন্ডের জন্য হয়, এটা 30 থেকে 40 সেকেন্ডের উপরে যায়ও না এই ভূমিকম্পের সময়টা। তো এই ধরনের যখন আলোড়ন হয় তখন আমরা ভূপ্রক্রিয়া বা ভূপৃষ্ঠে একটা আকস্মিক পরিবর্তন দেখতে পারি। যেমন তোমাদের বই হয়তো ছিল, এটা আছে, যে আমরা যে হিমালয় পর্বত দেখি, এই হিমালয় পর্বতটা উত্থিত হয়েছে কিন্তু একটা ভূমিকম্পের ফলে। টেথিস সাগর ছিল এক সময় এখানে, জানি আমরা বড় কখন আলোচনা করব। তো এই ধরনের ভূমিকম্পের ফলে প্লেটের যে ভূপৃষ্ঠে যে প্লেট থাকে নিচে, এগুলা চ্যুতি ঘটে, কোনো প্লেট উপরে উঠে যায়, কোনোটা নিচে নেমে যায়। এই ধরনের কারণে একটা হুট করে ভূপৃষ্ঠের একটা পরিবর্তন ঘটতে পারে। দেখা যায় যে কোনো মালভূমি বা কোনো পর্বত এলাকাও সমতল ভূমিতে পরিণত হতে পারে। এরপর আছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। যেটা আগ্নেয়গিরি বলতে এখানে আমি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফল যেটা হয় বুঝিয়েছি। এখন আসে আগ্নেয়গিরিতে। আগ্নেয়গিরিতে কি হয়? আমরা আগ্নেয় শিলা পড়ানোর সময় এই টপিকটা ছোট্ট করে পড়িয়েছিলাম। আগ্নেয়গিরি হচ্ছে তোমার, আগ্নেয়গিরিতে জ্বালামুখী থাকে, এটাতে অগ্নুৎপাত ঘটে। এবং এই অগ্নুৎপাতটা কিভাবে ঘটে? ভূপৃষ্ঠের যখন ভূপৃষ্ঠটার পৃষ্ঠটাকে আমাদের সারফেসটা যেটা কোর বলা হয়, এটা যখন ভঙ্গুর বা ফাটল থাকে, আমাদের যে ভূগর্ভের যে পানিগুলা এই ফাটল দিয়ে ঢুকতে থাকে, বিভিন্ন প্রকার তরল পদার্থ বা পানি, এই বিশেষ করে পানিটাই ফাটলে ঢুকে, এবং ঢোকার ফলে নিচে একটা বাষ্পের সৃষ্টি হয়। যেহেতু আমাদের ভূবন্দর হচ্ছে প্রচন্ড ভূবন্দর উত্তপ্ত অবস্থায় আছে, তাপ এবং চাপের পরিমাণ বেশি, সেখানে যখন এই পানিগুলো যায় তখন হচ্ছে এক ধরনের ভূ আলোড়নের সৃষ্টি হয়। ঠিক আমাদের যেমন আমরা পৃথিবীর উপরে সারফেস যেমন ভূমিকম্প অনুভব করি, মাটির নিচেও ঠিক একইভাবে, কিংবা জলরাশির নিচেও কিন্তু ঠিক একইভাবে এরকম ভূমিকম্প হয়। এই ভূকম্পন হওয়ার ফলে আমাদের মাটির নিচে একদম পৃথিবী, আমরা কিন্তু 3টা স্তর পড়েছিলাম, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে আমরা পড়েছিলাম যে এখানে কি প্রচুর উত্তপ্ত থাকে, এখানের যে পদার্থগুলো থাকে, নিকেল এবং পারদের পরিমাণ প্রচুর থাকে, এই পদার্থগুলো কি থাকে? অর্ধগলিত অবস্থায় থাকে। ঠিক এই কেন্দ্রমণ্ডলের কাছাকাছি পদার্থগুলা এরকম উত্তপ্ত, গড় এবং অর্ধগলিত অবস্থায় রয়েছে। এগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগমা আকারে বের হয়ে আসে। তো যখন পানিটা ওখানে পৌঁছায় তখন একটা বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্পটা কি হয়? উপর আমরা যখন দেখবো চুলোয় আমরা কিছু বসাই, তখন যখন বাষ্পের সৃষ্টি হয়, বাষ্পটা উপরে উড়ে যায়, সেটা কিন্তু আমরা আটকে রাখি না। কিন্তু প্রেসার কুকারে যে খাবার তৈরি হয় সেটা কিভাবে হয়? এই বাষ্পের এভাপোরেশন পদ্ধতিতেই খাবারটা কিন্তু তৈরি হয়। এই বাষ্পের যে চাপ এবং উত্তাপটা আছে তাতেই কিন্তু হয়। ঠিক পৃথিবী তো জাস্ট ওই রকম একটা তোমার চাপ এবং বাষ্পের সৃষ্টি হয়। তোমরা দেখবে প্রেসার কুকারে যখন শীষ দেয়, যখন ওটা তখন একটা বাষ্পটা বের হয়ে আসে খুব স্পিডে, খুব বেগে এবং শক্তিতে বের হয়ে আসে। ঠিক এইভাবেই পৃথিবীর পৃষ্ঠ থেকে
ওই বাষ্পটা বের হয়ে আসতে চায়, যেখানে ফাটল সে পায় বের হয়ে আসতে চায়। তো আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে কি হয়, স্বাভাবিকভাবে ওখানে ফাটলটা পায় এবং পৃথিবীর ওই ম্যাগমা গুলা ভিতরের যে অর্ধগলিত পদার্থ সহ ওই বাষ্পটা বের হয়ে আসে। এবং এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলও হয় কি, একটা ভূকম্পের সৃষ্টি হয় এবং ওই এলাকায় একটা প্রবল ভূকম্পের সৃষ্টির ফলে ভূমিরূপের পরিবর্তন আসে। এটা নিয়ে তোমাদের বই বিশদ আকারে আলোচনা করা আছে, আমি নেক্সট ক্লাস আলোচনা করব। এখন শুধু আমি এই দুটার ব্যাপারে হালকা টাচ দিয়ে গেলাম। এরপর হচ্ছে দেখো এখানে আমি আরেকটা পরিবর্তন লিখেছি, ধীর ও আকস্মিক পরিবর্তন। এটা ছিল ধীর, এটা ছিল আকস্মিক, এই দুইটার মিশ্রিত পরিবর্তন হচ্ছে এটা 3 নাম্বারটা, ধীর ও আকস্মিক পরিবর্তন। এখানে ধীর ও আকস্মিক পরিবর্তনের একটা কারণ আমি দিয়েছি হচ্ছে ভূ আলোড়ন। এই ভূ আলোড়নটাও হচ্ছে এই দুইটার ব্যাপারে আমি টপিকের ব্যাপারে যে আলোচনা করলাম, ভূ আলোড়নটাও কাছাকাছি। এই ভূমিকম্প, এই আগ্নেয়গিরি ভূমিকম্প এগুলোর ফলে ভূ আলোড়ন হয়। ঠিক ওই মাটির নিচে যখন একটা কম্পনের সৃষ্টি হয় বা আলোড়ন হয় মাটির নিচে, তখন পৃথিবী তো আমাদের পৃথিবীটাও আন্দোলিত হয় বা আমরা পৃথিবীতে আলোড়ন অনুভব করতে পারি। এই আলোড়নের মাধ্যমে কখনো কখনো আকস্মিক পরিবর্তন ঘটে, যেমন ধরো ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আবার কখনো কখনো ধীর পরিবর্তন ঘটে। ভূ আলোড়নের কম্পনটা যখন কিছুটা কম থাকে, কম হয়, অনুপাতে কম হয়, তখন হয় কি ধীর প্রক্রিয়া ঘটে। আজকে একটা এলাকায় ভূ আলোড়ন হলো, আজ থেকে 100 বছর বা 50 বছর পর আরেকটা বড় ধরনের ভূ আলোড়ন হলো। প্রথমে কিছুটা ভূ প্রক্রিয়ার পরিবর্তন ঘটেছিল, 50-100 বছর হওয়ার পরে আবার আরেকটা পরিবর্তন ঘটলো। এভাবে করতে করতে এক সময় আমাদের কি হয় যে প্রত্যক্ষ হয় যে হ্যাঁ এই ভূপৃষ্ঠ এমন ছিল না আজ থেকে 200-400 বছর আগে, কিন্তু এখন এমন হয়ে গেছে। এইটা হচ্ছে এই মাঝে মাঝে এরকম ভূ আলোড়ন হয়, যেটা ধীরও হতে পারে কিংবা আকস্মিক পরিবর্তন হতে পারে। তাহলে আমরা ভূ প্রক্রিয়া আজকে শিখলাম, প্রধানত দুইটা প্রক্রিয়া হয়, ধীর পরিবর্তন হয়ে যায়, আকস্মিক পরিবর্তন হয়ে যায়, অথবা ধীর আকস্মিক উভয় পরিবর্তন হতে পারে। এখন আমরা আসবো এই টপিকটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমি এটুকু মুছে দিচ্ছি, এটা কারণ হচ্ছে আমরা এখন আলোচনা করব আজকে ধীর পরিবর্তন নিয়ে। এই যে ধীর পরিবর্তন, এখন আসে ধীর পরিবর্তনে। ধীর পরিবর্তনে আছে নগ্নীভবন, অবক্ষেপণ, বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, অপসারণ। আগে আমরা জানবো এই জিনিসগুলা কি। এই নগ্নীভবন, অবক্ষেপণ, বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, অপসারণ, এই জিনিসগুলো আসলে কি বলতে কি বোঝায়। প্রথমে আমরা আসি বিচূর্ণীভবন ও ক্ষয়ীভবনে। তোমরা যদি লেখা না বুঝতে পারো আমি বলে দিচ্ছি। বিচূর্ণীভবন, পৃথিবীর প্রত্যেকটা অংশই কোনো না কোনো শিলা দ্বারা গঠিত। আমি আবার বলছি, আমরা যখন শিলা খনিজ পড়িয়েছিলাম আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এখন এই শিলারাশিগুলা বারবার এই যে ভূ প্রক্রিয়ার যে অ্যাকচুয়ালি পরিবর্তন হয়, আকস্মিক পরিবর্তনটা ছাড়া ধীর প্রক্রিয়ার যে সংগঠক অর্থাৎ যে কারণগুলাতে এই পরিবর্তনটা ঘটে, এই সবগুলোর কারণই হচ্ছে প্রাকৃতিক এবং সবগুলোর কারণ অলমোস্ট একই। সূর্যের তাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, এইগুলা প্রাকৃতিক শক্তির প্রভাবে আমাদের ধীরে ধীরে একটা ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটে। তো সবগুলোর এই যে সবগুলো যে আছে পর্যায়, নগ্নীভবন, অবক্ষেপণ, বিচূর্ণীভবন, এই সবগুলা মোটামুটি এই প্রাকৃতিক প্রভাবগুলোর কারণেই হয়ে থাকে। বিচূর্ণীভবন হচ্ছে, দেখো এখানে বিচূর্ণীভবনের আমরা এখানে ইংরেজিটা শিখে রাখতে পারি, ওয়েদারিং and এরিজন। এরিজনটা আমরা সবাই জানি, ক্ষয় যেটা। আচ্ছা, আমি আগে লিখে নিচ্ছি তারপর বলতেছি। আমি শিলারাশির শিলারাশি চূর্ণ, বিচূর্ণ ও
বিশিষ্ট হয়ে এখন দেখো বিচূর্ণী ভবন ও ক্ষয়ী ভবন ওয়েদারি অ্যান্ড ইরেশন শিলা রাশির চূর্ণ বিচূর্ণ ও বিশ্লিষ্ট হয়ে তা প্রবাহিত না হলে, প্রথমেই বললাম একটা শিলা রাশি যে কোনো, মনে করো এখানে একটা, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এখানে একটা পর্বতাকৃতির কিছু আছে, ছোট্ট ভাবে বলতেছি। এই পর্বতাকৃতির এখানে যে আমাদের যে ক্রাস্টটা থাকে অর্থাৎ অশ্বমণ্ডলের যে অংশগুলো থাকে এগুলো বিভিন্ন প্রকার শিলা দ্বারা গঠিত। এই শিলা রাশিগুলো যখন সূর্য তাপ পড়ছে কিংবা হয়তোবা আমরা দেখতেছি কি সূর্যের তাপ পড়ছে কিংবা বাড়িপাত মানে বৃষ্টিপাত, এই বাড়িপাতের মধ্যে অনেক কিছুই আছে, বৃষ্টিপাত, তুষার, শিলাবৃষ্টি, তারপর হচ্ছে হিমবাহ, যে কোনো কিছু হতে পারে। এ ধরনের বাড়িপাত অথবা বায়ু প্রবাহের মাধ্যমে যখন কি হয় এই শিলারাশিগুলা ভঙ্গুর হয়ে যায়, শিলারাশিগুলো একটা সময় কি হয় ভঙ্গুর। যেমন ধরো তুমি একটা প্রথমে দেখবা তুমি একটা মনে করো সিমেন্টের একটা কিছু বানিয়েছো ঢালাই দিয়ে, আমরা যখন বাড়ি বানাই যেমন ইট সুরকিতে ঢালাই দিয়ে একটা স্তম্ভের মতন বানিয়েছো, ওটার উপর তুমি শুধু প্রলেপ হিসাবে একটা বালু কোনো কিছু মিক্সড করে শুধু বালুর একটা আস্তর দিলে যখন বানাবে তখন ঠিক থাকবে। একটা সময় কি হবে ওই জায়গাটাতে সবসময় বৃষ্টি হচ্ছে, সূর্যের তাপ পড়ছে, হ্যাঁ, বা তুমি যদি আমার অঞ্চলে থাকো যেসব অঞ্চলে হিমবাহ হয় অর্থাৎ তুষার পরে এরকম কিছু হয়, তখন দেখবো কি 1 মাস 2 মাস 15-20 দিন পরে ওই যে তুমি যেটা আমরা যেটা প্লাস্টার বলি পরটা যে দিয়েছিলে তুমি বালু, এটা ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। আমরা যে ঢালাইয়ের যে আকৃতি তৈরি করেছিলাম শক্ত ভিতরের অংশটা সেটা ঠিক আছে অটুট আছে, কিন্তু উপরের যে অংশগুলো আছে সেগুলো ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, কিন্তু তুমি কিছুই করো না, এটা আপনা আপনি ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। কেন এমন হয়? এই যে শক্তিগুলা প্রাকৃতিক শক্তিগুলা এগুলার কারণে কি হলো এই যে বালুর কণাগুলো যে উপরের যে অংশটা এটা যান্ত্রিক বারবার এই শক্তিগুলো এটাকে তোমার প্রয়োগ করা হওয়ার ফলে এটার উপর এটা ভঙ্গুর হয়ে ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে। ঠিক এরকমও শত শত হাজার হাজার বছরে বিভিন্ন শিলার উপরের যে ক্রাস্ট থাকে উপরের যে আবরণটা থাকে সেটা কি হয়ে যায় ভঙ্গুর হয়ে বিশ্লিষ্ট হয়ে যায়, কিন্তু কি হয় প্রবাহিত হয় না। হয়তো বা এখান থেকে বিশ্লিষ্ট হয়ে এখানে পড়ছে, এখানে পড়ে আরেকটা ছোটখাটো কোন একটা ভূমিরূপ সৃষ্টি করছে। আমি কিন্তু এটা একটা ফিগারের কারণে আমি ছোট করে দেখাচ্ছি, অবশ্যই এইটুকু একটা এলাকা এটা হয় না, এটা হাজার হাজার শত শত কিলোমিটার বিস্তৃত এলাকাগুলোতে এই ধরনের পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি এই ধীর পরিবর্তনটা ঘটে অনেক একটা বড় এবং বা বৃহৎ এলাকায়। তো কি হচ্ছে এটা ভঙ্গুর হয়ে এটার আশেপাশে পড়ে অন্য কোনো ভূমিরূপ সৃষ্টি করছে। দেখো আমি বারবার বলছি প্রবাহিত হয় না, অর্থাৎ অন্য জায়গায় চলে যাচ্ছে না, এইটার জিনিসগুলা ভঙ্গুর হয়ে বিশ্লিষ্ট হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আশেপাশে কোথাও আরেকটা ভূমিরূপ সৃষ্টি করছে, জমা হচ্ছে, এটাকে বলা হয় বিচূর্ণী ভবন। কিংবা শুধুমাত্র এমনও হতে পারে যেটা ভঙ্গুর আকৃতি হয়ে গেছে, বিশ্লিষ্ট চূর্ণ বিচূর্ণ ফাটল দেখা দিচ্ছে, কোথাও প্রবাহিত হয় না, এখনো এটার গায়ে সেপ্টে আছে বা লেগে আছে। এই প্রক্রিয়াটুকু এই যে একটা প্রক্রিয়া হলো যে এই প্রাকৃতিক শক্তির প্রভাবে এরকম হয়ে গেছে একটা শিলারাশি, এইটুকু পর্যায়কে বলা হয় বিচূর্ণী ভবন। তারপর আমি কি লিখেছি ক্ষয়ী ভবন, এটা কিন্তু আমি বারবার বলছি আমি বিচূর্ণী ভবনের সংজ্ঞা দিলাম। এখন আসতেছে ক্ষয়ী ভবন। ক্ষয়ী ভবনটা হচ্ছে এই যে চূর্ণ বিচূর্ণ শিলারাশি, চূর্ণ বিচূর্ণ শিলারাশি যখন স্থানান্তরিত হয় এখন এখানে দেখো প্রাকৃতিক বা যান্ত্রিক উপায় আছে, আমি এটাকে আরেকটু বিশদ আকারে লিখি প্রাকৃতিক বা যান্ত্রিক। এই যান্ত্রিকের মাঝে কি কি আছে বৃষ্টিপাত,
সূর্যের তাপ, হিমবাহ, বায়ু প্রবাহ, এই উপায়গুলো দ্বারা আমি প্রথমে বলে দিয়েছিলাম এই ধীর পরিবর্তনের সহায়ক ঘটক মোটামুটি এগুলাই। প্রাকৃতিক বা যান্ত্রিক উপায়ে, ব্র্যাকেটে আমি লিখে দিলাম উপায়গুলা কি কি, প্রভাবকগুলা কি কি। উপায়ে পরিবাহিত হয় বা স্থানান্তরিত হয় তাকে ক্ষয়ীভবন বলে। যে নাও কেউ দেখতে পাও বা লেখা না বুঝছো আমি মুখে বলে দিচ্ছি। চূর্ণ বিচূর্ণ শিলারাশি যখন এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে বিচূর্ণী ভবনের মাধ্যমে শিলারাশিগুলা চূর্ণ বিচূর্ণ হলো, বিশ্লিষ্ট হলো, তারপর কি হচ্ছে এগুলা কিন্তু আমি বলেছিলাম প্রবাহিত হয় নাই কোথাও বা পরিবাহিত হয় নাই। হ্যাঁ, প্রবাহিত বা পরিবাহিত হয় নাই কোনো ভাবে। কিন্তু যখন এই চূর্ণ বিচূর্ণ শিলারাশিগুলো যখন বিভিন্ন প্রাকৃতিক বা যান্ত্রিক উপায়ে কি কি বৃষ্টিপাত, সূর্যের তাপ, হিমবাহ, বায়ু প্রবাহ পরিবাহিত বা স্থানান্তরিত হচ্ছে, দেখা যাচ্ছে এক জায়গা থেকে অন্য দূরে কোথাও এগুলো উড়ে বা পানি দ্বারা প্রবাহিত হয়ে বাতাসে উড়ে যে বা যে কোনো দ্বারা প্রবাহিত বা পরিবাহিত হয়ে যখন অন্য কোথাও আরেকটা ভূপ্রকৃতির তো পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যাবে না, এটা এখন প্রবাহিত হয়ে কোন নদী, সাগর, উপসাগরের তলদেশে জমা হোক, সেখানে একটা ভূপ্রক্রিয়া তৈরি করুক, কিংবা অন্য কোন সমতল ভূমিতে যে আরেকটা ভূপ্রক্রিয়া কোথাও না কোথাও এগুলো দিয়ে জমা হবে, সঞ্চিত, মানে আমরা যেটা সঞ্চয় করছি। আমাদের একটা নিয়ম আছে কি, যে এক জায়গায় কি পৃথিবী নিয়মে এক জায়গায় ক্ষয় হবে, আরেক জায়গায় সঞ্চয় হবে, কারণ এই ক্ষয়িত অংশগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে না। যে এক জায়গায় যদি ক্ষয়কার্য হয় আমাদেরকে মনে রাখতে হবে সেটা আরেক জায়গায় গিয়ে সঞ্চয় করছে। তো এইভাবে যখন এই শিলারাশিগুলো যখন স্থানান্তরিত হয়, এই যে একটা প্রক্রিয়া, এটাকে বলা হয় ক্ষয়ীভবন। যখন কোন শিলারাশি যখন কোন প্রাকৃতিক বা যান্ত্রিক উপায়ে প্রবাহিত হয়, শিলারাশি চূর্ণ বিচূর্ণ অংশ, একটু ভুল হয়েছে, আমরা লিখবো চূর্ণ বিচূর্ণ অংশগুলো, শিলারাশির চূর্ণ বিচূর্ণ অংশগুলো যখন প্রাকৃতিক বা যান্ত্রিক উপায়ে পরিবাহিত বা স্থানান্তরিত হয়, এই পর্যায়টাকে বলা হয় ক্ষয়ীভবন। এভাবেও কি হয়, ভূপ্রক্রিয়া ঘটে। এই ক্ষয়ীভবনের মাধ্যমে দেখা যাচ্ছে যে এক জায়গায় শিলাস্তর ক্ষয় হচ্ছে, আরেক জায়গায় যে সঞ্চয় হয়ে আরেকটা ভূপ্রকৃতি গঠন করছে। তাহলে আমাদের এখানে এখন ক্ষয়ীভবন এবং বিচূর্ণী ভবন গেল। এরপর আসতেছি আমরা নগ্নী ভবনে। আচ্ছা, ডেনিউডেশন, যেটা নগ্নী ভবনটা হচ্ছে, আমি আগে একটু বুঝিয়ে নিচ্ছি। এই যে আমাদের বিচূর্ণী ভবন এবং ক্ষয়ী ভবনের মাধ্যমে একটা শিলারাশি কি হলো, উপরের অংশটুকু ক্ষয়প্রাপ্ত হলো এবং সেটা পরিবাহিত বা প্রবাহিত হয়ে অন্যত্র জমাবদ্ধ। তাহলে যে আমাদের যে মূল, যে এটা যে ভেতরের যে অংশটুকু শিলারাশিটা আছে, সেটা কি অবস্থায় থাকবে। এখানে আসতেছে যে বিচূর্ণী ভবনের সময় এইটুকু আমরা পড়েছি। বিচূর্ণী ভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ হওয়ার পর স্টেপটা হচ্ছে ক্ষয়ীভবন, ক্ষয়প্রাপ্ত হয়ে এটা অন্যত্র চলে যাবে, প্রবাহিত হয়ে যায়, ক্ষয়ীভবন হয়। পরবর্তীতে আচ্ছা, ক্ষয়ীভবন হয় না, আমরা লিখি ক্ষয়ীভবন হলে নিচের বা ভেতরের
নিচের বা ভেতরের অবিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে। এই বিচূর্ণী ভবনের পরবর্তী পর্যায় হচ্ছে ক্ষয়ী ভবন। তো বিচূর্ণী ভবন হলো একটা শিলারাশির, ক্ষয়ী ভবনও হলো। হওয়ার পরে কি হয়, এটার যে মূল ভিতরের যে অংশটুকু থাকে অবিকৃত অংশ, আমি যখন তোকে বুঝাচ্ছিলাম যে আমরা যদি মনে করো একটা ঢালাইয়ের মতন কিছু দিই শক্ত ভেতরে এবং এরপরে তুমি একটা প্রলেপ দিচ্ছ নরম কিছু ভঙ্গুর কিছু, ওটা এক সময় ক্ষয়প্রাপ্ত বিচূর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, প্রাকৃতিক শক্তির কারণে ক্ষয়ও হয়ে যাবে বা অন্যত্র প্রবাহিত হয়ে চলেও যাবে। তারপর কি হবে, আমাদের যে ভিতরের যে অবিকৃত অংশটা সেটা কিন্তু থাকবে। তো থাকার ফলে কি হবে, আমাদের সেই ইট সুরকি গুলা কি বের হয়ে আসবে না? ঠিক এভাবে শিলার যখন এই বিচূর্ণী ভবন এবং ক্ষয়ী ভবন হয়, হওয়ার পরে কি হয়, ভেতরের অবিকৃত যে শিলাগুলা থাকে সেগুলা নগ্ন হয়ে যায়, মানে এটার যে উপরের যে আবরণটা থাকে চলে যায়। ঠিক তোমার নগ্ন বীজ উদ্ভিদ যেরকম পড়ছে যে উপরের কোনো থাকে এটা উন্মুক্ত অবস্থায় থাকে, ঠিক সেরকম কি হয়, শিলাগুলো নগ্ন হয়ে পড়ে। তখন এই প্রক্রিয়াটাকে নগ্নি ভবন বলে। তো মাঝে মাঝে আসে নগ্নি ভবন কি, আমরা লিখতে পারবো কি, বিচূর্ণী ভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়ী ভবন হলে নিচের বা ভেতরের অবিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে, তখন তাকে নগ্নি ভবন বলে। আচ্ছা, এরপরের যে বাসতেছে হচ্ছে আমরা অপসারণ নিয়ে লিখি এখন। দেখা যাবে না, এই কথাটা আমাদের, এই ওয়ার্ডটা অপসারণ ওয়ার্ডটা আমাদের খুবই পরিচিত। এটা হচ্ছে ট্রান্সপোরেশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তৃতীয় পর্যায়ে আমাদের, সেটা হচ্ছে এই যে নদীর চূর্ণ বিচূর্ণ শিলাগুলো যে ছিল আমাদের, চূর্ণ শিলারাশি বায়ু প্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত দ্বারা স্থানান্তরিত হলে এই প্রক্রিয়াটাকে, এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় অপসারণ। আমরা একটু যেটা বলতেছিলাম যে শিলারাশিগুলা এইরকম ক্ষয় হয় অন্যত্র চলে যায়। অন্যত্র চলে যাওয়ার মাঝে কি হয়, কিভাবে হয়, বারবার বলতেছিলাম যে ধীর পরিবর্তনটা ঘটে কিছু প্রাকৃতিক শক্তি প্রভাবকের কারণে। বায়ু প্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত দ্বারা যখন স্থানান্তরিত হয়, এই যে একটা প্রক্রিয়া হয়, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে এই বিশ্লিষ্ট শিলারাশিগুলা, তখন এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় অপসারণ। এবং ফাইনালি আমাদের আছে হচ্ছে অবক্ষেপণ। অবক্ষেপণ, এটার ইংরেজিটা আসলে আরো তোমরা বলবে ডেপোজিশন, মানে সঞ্চয়। যেটা একটু আগে আমি প্রথমেই যখন বলছিলাম যে প্রকৃতি সবকিছু নিয়মই হচ্ছে এক জায়গায় যেভাবে ঠিক ক্ষয়প্রাপ্ত হবে, যেহেতু প্রকৃতি থেকে সেই জিনিসগুলো চলে যাবে না, তো কোথাও না কোথাও সেগুলা সঞ্চয় হবে। এই সঞ্চয়টার প্রক্রিয়া, এই সঞ্চয়ের যে প্রক্রিয়া বা পর্যায়টা, সেটাই হচ্ছে এই অবক্ষেপণ প্রক্রিয়া। এগুলা যে জায়গাতেই ক্ষয়প্রাপ্ত হয়ে যাই হোক না কেন, কোথাও না কোথাও যে সঞ্চিত হচ্ছে। এটা সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি, সেম এই কথা আমি বারবার বলতেছি, ধীর পরিবর্তন প্রক্রিয়া, বারবার এই প্রভাবকগুলোর কথাই আসবে। বায়ু প্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত দ্বারা বৃষ্টিপাত সহ নানা
ক্ষয়প্রাপ্ত শিলারাশি যখন অন্য কোথাও জমা হয় বা সঞ্চিত হয়, আমি সহজ করে লিখে দিচ্ছি, বই আরো জটিলভাবে লেখা। বায়ুপ্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত সহ নানা শক্তির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত শিলারাশি যখন অন্য কোথাও জমা বা সঞ্চিত হয় তখন তাকে অবক্ষেপণ বলে, বা সেই প্রক্রিয়াকে অবক্ষেপণ বলে। বায়ুপ্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত সহ নানা শক্তির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত শিলারাশি যখন অন্য কোথাও জমা হয় বা সঞ্চিত হয় তখন তাকে অবক্ষেপণ বলে। তো আজকে আমরা যে ভূপ্রক্রিয়া শিখলাম, যে দুইটা পরিবর্তন ছিল, ভূপ্রক্রিয়ার ধীর এবং আকস্মিক। এর মাঝে আমরা আজকে ধীর প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করলাম। ধীর প্রক্রিয়ার প্রধান ছিল নগ্নীভবন, অবক্ষেপণ, বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, অপসারণ। আমি আবার সহজ করে বলে দিচ্ছি। প্রথমে হয় বিচূর্ণীভবন। এই প্রাকৃতিক শক্তিগুলা বায়ুপ্রবাহ, হিমবাহ এবং বৃষ্টিপাত দ্বারা বিচূর্ণীভবন, শিলারাশিগুলা চূর্ণ বিচূর্ণ এবং বিশ্লিষ্ট হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় বিচূর্ণীভবন। এই বিচূর্ণীভবনের পরের স্টেপ হচ্ছে ক্ষয়ীভবন। এই চূর্ণ বিচূর্ণ বিশ্লিষ্ট শিলারাশিগুলা কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে নিচে বা কোথাও জমা হয়, সঞ্চয় হয়। এটা হচ্ছে পর্যায়টা হচ্ছে ক্ষয়ীভবন। এই ক্ষয়ীভবনের পর হচ্ছে অপসারণ হয়। ঠিক আবার অপসারণের ক্ষেত্রে বায়ুপ্রবাহ, হিমবাহ এবং বৃষ্টিপাত, এই তিনটে শক্তি কাজ করে। এই তিনটার মাধ্যমে এই চূর্ণ বিচূর্ণ বিশ্লিষ্ট শিলারাশিগুলা কোথাও না অপসারিত বা পরিবাহিত বা প্রবাহিত হয়। এই পর্যায়টাকে বলা হয় অপসারণ। অপসারণের পর্যায়টা হয় নগ্নীভবন। যখন এই বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন এবং অপসারণ প্রক্রিয়া শেষ হয়ে যায় তখন যে মূল শিলাটা থাকে বা অবিকৃত শিলাটা থাকে সেটা নগ্ন হয়ে যায়, সেটার উপর কোনো আচ্ছাদন থাকে না। তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় নগ্নীভবন। এবং এর পরের পর্যায়ে হলো অবক্ষেপণ। অবক্ষেপণের মাধ্যমে হচ্ছে এই চূর্ণ বিচূর্ণ শিলারাশিগুলা, ক্ষয়প্রাপ্ত যে অংশগুলো থাকে শিলা, সেগুলা এই প্রাকৃতিক শক্তিগুলা দ্বারা, বায়ুপ্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত দ্বারা কোথাও না কোথাও যে তার সঞ্চয় কার্য করে এবং নতুন একটা ভূ প্রকৃতি তৈরি করে। এই পর্যায়টাকে বলা হয় অবক্ষেপণ। তো তোমাদের আজকে ক্লাসে ধীর পরিবর্তন নিয়ে, পৃথিবীর ভূপ্রক্রিয়ার যে ধীর পরিবর্তন আছে এটা নিয়ে আলোচনা ছিল। আমরা নেক্সট ক্লাসে